28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না। 28-এর পরে কয়টা সংখ্যা হয়? 28-এর পরে না, 28-এর পরে 9টা না, এটাও হয় নাই। 28-এর পরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, যারা পাচার করেছে তারা সদর্পে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান, বনানী, ধানমন্ডি এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। কিন্তু আমাদের দলেই কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজর হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, এই যে আমাদের একটি সান্ধ্যকালীন সংসদ চলছে, আমাদের মধ্যে একটি আলস্য ঝেঁকে বসেছে, আমরা একটু এখন বিশ্রামের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। এরকম একটা বিশ্রামের সময়ে এক প্রাচীন ভারতের একটা প্রবাদ আছে, সেই প্রবাদে একজন বলেছিলেন যে ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখেং কিবত। অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও তাইলেও সুখে থাকো, ঋণ করো ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়ে ওনারা ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। মাননীয় স্পিকার, সদস্য ফর ইউর গ্রেট কন্ট্রিবিউশন বাজেট ডিসকাশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত। জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নিবে যে বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা, সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12% একটা আইডিয়াল একটা ফিগার।
সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি 10 থেকে 12% জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআর এর যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি।